মুশফিক নয়নাকে নিয়ে যারপরনাই বিরক্ত। তারা এখন খাগড়াছড়ির গভীর জঙ্গলে আছে, যেখানে কিনা সন্ত্রাসীদের এক বড় গ্রুপ আছে। আজকে তাদের ধরার জন্যই মূলত এই গোপন অভিযান। এসব অভিযানে সাধারণ দক্ষ সেনাদের দেওয়া হয়, কারণ দক্ষতা ছাড়া এসব ঝুঁকিপূর্ণ অভিযানে জীবন নিয়ে ফিরে আসা অসম্ভব। নয়না কমবয়সী এক মেয়ে। সে অভিযানে যাওয়ার অযোগ্য, তারপরও তার বাবার জন্যই তাকে নেয়া। আর নেয়ার পর থেকে নয়না মুশফিকের পিছু পিছু ঘুরছে। শুধু ঘুরছে বললে ভুল হবে, একটু পরে পরে অহেতুক কাজকর্ম করে ব্যাপারটা ঘেঁটে দিচ্ছে, আবার তার সমাধান করতে হচ্ছে মুশফিকেরই। অভিযান সফল করে আসার পথে পা মচকে ফেলেছিল, পা মচকে সে আর হাঁটতে পারছিল না। নিচু স্বরে বায়না ধরে মুশফিক যেন সাহায্য করে, অর্থাৎ সে মুশফিকের কোলে উঠতে চায়। মুশফিক নয়নার দিকে তাকায়। মেয়েটার স্পর্ধা দেখে সে অবাক, বাবার তোপেই যে এমন করে তা বেশ লক্ষণীয়। মুশফিক বলল, তোমাকে কোলে নেব কেন? আমি হাঁটতে পারব না। না পারলে এখানেই বসে থাকবে। তোমাকে কোলে নেয়ার দায়িত্ব নিশ্চয়ই আমার না। আপনি আমাকে সাহায্য করবেন না? না, একজন সৈনিক হিসেবে নিজেকে প্রোটেক্ট করার দায়িত্ব তোমার নিজের। অন্য কারো আশায় অভিযানে আসার কোনো মানে হয় না। এখন আমার জায়গায় যদি কোন সন্ত্রাসী থাকত তখন কি করতে? মুশফিকের কথাগুলো নয়নার ভালো লাগল না। মুশফিক অন্য সৈনিকদের বলল সাহায্য করতে। মেজরের হুকুম অনুযায়ী অন্যরা সাহায্য করল, আর মুশফিক জোর কদম ফেলে সামনে এগিয়ে যায়। ধারালো দৃষ্টিতে সে নয়নার হাবভাব ঠিকই ধরেছে। বাসায় এসে কুসুম গরম পানিতে ভালো করে গোসল করে নেয়। এই কয়টা দিন যে কিভাবে কাটিয়েছে তা আল্লাহই ভালো জানে। তাছাড়া খাগড়াছড়ির পার্বত্য এলাকায় নেটওয়ার্কের সমস্যা, সে কারণে কারো সাথে যোগাযোগ করতে পারেনি। তার এত ক্লান্ত লাগছে যে ইচ্ছে করে বাথটবের নিচেই শুয়ে পড়ে। গোসল সেরে সবার প্রথমে মোবাইল নিয়ে বসে। মোবাইল চার্জে লাগিয়ে অন করতেই টুং করে মিতুর মেসেজ এসে ইনবক্সে জড়ো হয়। মেসেজ পড়ে মুশফিকের পুরুষালী ঠোঁটের ভাঁজে কিঞ্চিত মুচকি হাসির রেখা ফুটে ওঠে। চোখের তারায় খেলে যায় চঞ্চলতা। 1 কাপ সালাদ বানিয়ে নেয়, সাথে 1 কাপ চা। 2টো টোস্ট বিস্কিট চায় ভিজিয়ে খায়, সালাদ খায়। তারপর চনমনে দেহে একটা কালো টি-শার্ট, জিন্স পরে নেয়। এত গা ভরা ক্লান্তি যেন নিমিষেই পালায়, ক্লান্তির বদলে ভর করে একরাশ উত্তেজনা। সে কটেজ তালাবদ্ধ করে বেরিয়ে পড়ে। এত সুমধুর হাতছানি তার মতো দক্ষ অফিসারের পক্ষে উপেক্ষা করে যাওয়া সম্ভব না। ঘড়ির দিকে তাকিয়ে ভাবে সকালের আগেই ঢাকা চলে যেতে পারবে, এটাই তার ধারণা। ফজরের নামাজে যাওয়ার জন্য রেডি হয়েছেন মোহাম্মদ হাসান রহমান। এমন সময় কলিং বেলের তীব্র চিৎকার শান্ত নিরিবিলি ফ্ল্যাটের আনাচে কানাচে হৈ হৈ করে উঠে। হাসান সাহেব ভ্রু কুঁচকে ভাবে এত সকালে কে আসতে পারে। ভাবতে ভাবতে দরজা খুলে মুশফিককে দেখে উনি বিস্ময় কিংকর্তব্যবিমূঢ় হয়ে যায়। এই যে একমাত্র মেয়েই জামাই। মুশফিক হাসিমুখে তাকিয়ে আছে। হাসান সাহেব এই মুহূর্তে মেয়ে জামাইকে আশা করেননি। মুশফিক সালাম দেয়। পেলবো কণ্ঠে বলল, ভালো আছেন বাবা? মেয়ে জামাইয়ের কথা শুনে হাসান সাহেব বলল, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? জি ভালো। হাসান সাহেব মুশফিকের হাত ধরে বাসায় নিয়ে যায়। তারপর উনি মিতুর মা মুহিমা বেগমকে ডাকে। মুশফিকের দিকে তাকিয়ে বলল, মুশফিক, তুমি যে আসবে তা তো মিতু বলেনি। মুশফিক উনাকে শান্ত করে বসিয়ে বলল, মিতু তো জানে না বাবা। তোমাদের বাসা থেকে এসেছ? না, খাগড়াছড়ি থেকে এসেছি, বাসায় যাইনি। নতুন জামাই এই প্রথম শ্বশুর বাড়ি এসেছে। হাসান সাহেব যেন দিশা হারায়, কি বলবেন তা বুঝে পায় না।
এর মাঝে মহিমা বেগম আর নীলু বেগম আসেন। উনারাও মুশফিককে দেখে অবাক হয়। তারপর মুশফিক শ্বশুরের সাথে নামাজে যায় আর মহিমা বেগম ব্যস্ত হাতে নাস্তা বানায়। নাস্তা বানানোর ফাঁকে ফাঁকে মিতুকে কয়েকবার ডাকে, কিন্তু মেয়ে আজ যেন কুম্ভকর্ণের মতো ঘুমিয়েছে। মুশফিক যখন নামাজ পড়ে বাসায় আসে তখন ঘড়ির কাঁটা 7টা ছুঁই ছুঁই। হাসান সাহেব সবার সাথেই মুশফিককে পরিচয় করিয়ে দিয়েছে। উনার উচ্ছ্বাস দেখেই বোঝা যাচ্ছে যে মুশফিককে মেয়ে জামাই করে উনি খুব খুশি। নীলু বানু তাকে মিতুর রুমে নিয়ে যায়। মিতু তখনও ঘুমেছিল। মুশফিক বিছানায় বসে মিতুর দিকে তাকায়, ফুলো মুখটাই বলে দিচ্ছে কান্নারা মিতুকে ঝাপটে ধরেছিল। মুশফিক বিছানায় বসার পরে যেন ক্লান্তি তার গায়ে ভয় করে। সে উপর হয়ে শুয়ে হাতের উপর থুতনি ঠেকিয়ে একনজরে মিতুর দিকে তাকিয়ে থাকে। ছুঁয়ে দেয়ার তীব্র ইচ্ছা হয়, কিন্তু মুশফিক চুপচাপ শুয়ে থাকে। সে জানে তার উচিত মিতুকে একটু সময় দেয়া, কিন্তু দেশ রক্ষার্থে সে বদ্ধপরিপক্ক। মিতুর দিকে তাকিয়ে মনে হল সময় দেয়া উচিত ছিল। কিছুক্ষণ পরে রোদের ছুটাছুটি রুমের আনাচে কানাচে দেখা যায়। মিতু চোখের পাতা পিট পিট করে তাকায়, তারপর মুশফিককে দেখেই 440 ভোল্ট কারেন্টে শক লাগার মতো ছিটকে উঠে বসে। মুশফিক তার দিকে গভীর চোখে তাকিয়ে আছে। মিতু জোরে জোরে শ্বাস ফেলছে। তার এখনো বিশ্বাস হচ্ছে না যে মুশফিক তার সামনে। বারবার মনে হচ্ছে এটা স্বপ্ন। তার ভাবনা চিন্তার অবসান ঘটিয়ে গমগমে কণ্ঠে মুশফিক বলল, আমার বউ আর হেট ইউ বলবে না, আমি যা শুনতে চাই তাই বলবে। ভাবলাম মোবাইলে শুনলে তো আমার হবে না, আফটারঅল মেজর বলে কথা, আমার সবকিছুই স্পেশাল হওয়া চাই। তাই ফেস টু ফেস শোনার জন্যই ছুটে এলাম। মিতু স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। মুশফিকের কথাগুলো কর্ণগোচর হতেই চুপসে যায়। মুশফিক তখনও তার দিকে ভীষণ গভীর দৃষ্টি মেলে তাকিয়ে আছে। মিতু নিজের দিকে তাকিয়ে দেখে তার গায়ে টি শার্ট, তাছাড়া ওড়নাটাও কাছে নেই। সেই ঝটপট নেমে পড়ে এদিক ওদিক তাকিয়ে ওড়না খুঁজে, কিন্তু কোথাও ওড়নাটা চোখে পড়ছে না। মুশফিক মিতুর কাজকর্মে হাসে। হাতের কাছে থাকা ওড়নাটা মিতুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, মিতু, এটাই খুঁজছ? মিতু মুশফিকের দিকে তাকিয়ে মাথা নাড়ে। মুশফিক আধশোয়া হয়ে বসে বলল, আসো, নিয়ে যাও। মিতু তার স্বভাবতই চঞ্চল, দুরন্ত। কিন্তু মুশফিকের সামনে আসলেই যেন সে ফাটা বেলুনের মতো চুপসে যায়, বুকটা ধুকপুক করে, কথা বলার ভাষা হারায়, এমনকি ভালো করে মুশফিকের দিকে তাকাতেও পারে না। এখন কি করে কাছে যাবে? কি হলো, নেবে না? মিতু এগিয়ে গিয়ে ওড়না হাতে নেয়। মুশফিক বলল, বসো। মিতু বাধ্য মেয়ের মতো বসে। মুশফিক আস্তে করে বলল, এমন করে বসেছ কেন? স্বাভাবিক হয়ে বসো। মিতু সুন্দর করে বসে মুশফিকের দিকে তাকায়। উজ্জ্বল দীপ্তিময় দুটো চোখ তার দিকেই তাকিয়ে আছে অবিচল। কালো টি শার্ট পাথরকোদা শক্ত কঠিন শরীরে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। তামাটে গায়ে কালো রং খুব মানিয়েছে। মিতু মুগ্ধ হল, মুগ্ধতায় চারপাশ ভরে গেল। সে মাথা নিচু করে একটা ঢোক গিলে। এই পর্যন্ত সে একটাও কথা বলেনি। মুশফিক বলল, ভালো আছো? মিতু তার গায়ের মৃদু কাঁপন ঠিক টের পাচ্ছে। মুশফিক বোধহয় সকালে এসেছে। সে আলতো স্বরে বলল, জি। তা তো দেখতেই পাচ্ছি। কেঁদে কেটে শরীরের কি হাল করেছ মিতুল। ইস, আবারও সেই আদুরে নরম সুরের ডাক। এই ডাকটা শুনলে মিতুর গায়ে হালকা আলোড়ন হয়, মন বাঙ্গাচি তার ঘুম থেকে জেগে উঠতে চায়। মিতুকে চুপ করে থাকতে দেখে মুশফিক বলল, কেঁদেছ কেন? মিতুর আর্স্ট হয়ে বলল, কাঁদিনি। মুশফিক হাসে। ঘন গলায় বলল, একটুও না? না। আমার দিকে তাকিয়ে বলো।
মিতু তাকায় না। সে তাকাতে চায় না। মেজরের চোখের দিকে তাকালে বুকটা কেমন করে উঠে। সে নিজের হাতের দিকে তাকিয়ে থাকে। মুশফিক বলল, তাকাও। মিতু তাকায়, মুচকি হাসে। মুশফিক নিজেও হাসে। মিতু আস্তে করে বলল, ভালো আছেন? মুশফিক তার সরল স্বীকারোক্তি দেয়। 9 দিন অপারেশনে ছিলাম। ভীষণ ভয়াবহ অপারেশন। কিন্তু সব কষ্ট দূর হয়ে গেছে যে আমরা সফল হয়েছি। গতকাল রাতেই বাসায় ফিরেছি। তোমার মেসেজ পেয়ে চলে এলাম। মিতু বুঝতে পারল মুশফিক একটুও বিশ্রাম নেয়নি। শুধুমাত্র তার জন্যই এতদূর থেকে ছুটে এসেছে। অজানা সুখে মিতুর মন নেচে উঠল। সে ব্যস্ত হয়ে নামতে নামতে বলল, নাস্তা করেননি নিশ্চয়ই? মুশফিক নিজেও দাঁড়ায়। মিতুর পথ আগলে দাঁড়িয়ে বলল, না। মুশফিক সামনে দাঁড়ানোতে মিতু বলল, আমি ফ্রেশ হয়ে নিয়ে আসি। আগে বলে যাও। কি? আমি যা শুনতে চাই তা। মিতু শুকনো ঢোক গিলে বলল, কি শুনতে চান? মুশফিক হাসকি স্বরে বলল, যা শুনতে চাই তা তুমি বোধহয় জানো। মিতু জানে। কিভাবে জানে সেটা অজানা, কিন্তু তার মনে হচ্ছে সেদিনের কথা অনুযায়ী হেট ইউর বদলে লাভ ইউ বলতে হবে। এটা বলতে হবে ভেবেই তার গলা শুকিয়ে গেল। আমতা আমতা করে বলল, আমি জানি না। মুশফিক অনুসন্ধানী চোখে তাকিয়ে বলল, তোমার চোখ যে আরেক কথা বলে। মেজর। মেজর আসলেই পাজি। মিতু অনুনয় করে বলল, পরে বলবো। মুশফিক এক পা এগিয়ে আসে। মাথাটা নিচু করে বলল, আমার আসতে কিন্তু খুব কষ্ট হয়েছে মিতুল। মুশফিকের গরম নিঃশ্বাস তার মুখে আছড়ে পড়ছে। সে হাত দিয়ে কাপড় খামচে ধরে বলল, যা শুনতে চান তাই বলবো। কিন্তু পরে। মিতুর অস্বস্তি দেখে মুশফিক সরে দাঁড়ায়। মিতু এক পলক মুশফিকের দিকে তাকিয়ে কাপড় নিয়ে বাথরুমে যায়। বাথরুমে গিয়ে লজ্জায় মুখ ঢাকে, বুকে হাত রেখে বুকের ধিমধাম করে লাফানো হৃৎপিণ্ডটা থামাতে চায়। মেজর তার জন্য ছুটে এসেছে ভাবতেই মন পুলকিত হল। সবাই একসাথে নাস্তা করতে বসেছে। মুশফিকের সাথে সবাই কথা বলছে, শুধুমাত্র মিতু ছাড়া। সে লজ্জায় ঠিকঠাক নাস্তাই করতে পারছে না। মুশফিকের গলার স্বর কানে আসলেই নাকের পাটাতন কেমন ফুলে উঠছে, সারা মুখে শিরশিরি লাগছে। সে উঠে চলে যায়। মিতুর চলে যাওয়াটা মুশফিক লক্ষ্য করে। নাস্তা খাওয়ার পরে সে রুমে গিয়ে মিতুকে পায় না। বিছানায় বসে মিতুর অপেক্ষা করে, কিন্তু অনেকক্ষণ পরেও যখন মিতু আসে না তখন তার খুব রাগ হয়। যার জন্য এত কষ্ট করে ছুটে এসেছে অথচ সেই লাপাত্তা। স্বামী এত কষ্ট করে এসেছে, বউ তো বুকে লেপ্টে থাকার কথা ছিল, অথচ তার বউ লজ্জায় ঠিকঠাক তার দিকে তাকাতেই পারে না। সে নিশ্চিত যে এখনো লজ্জায় লুকিয়ে আছে। মুশফিক কয়েকবার দরজার সামনে গিয়েছে, কিন্তু কি বলে ডাকবে, লজ্জায় ডাকতেও পারছে না। কিছুক্ষণ পরে মিতু রুমে আসে। হালকা নীল 3 পিচ পরনে, ঠিক নীল পরীর মতোই লাগছে। ফর্সা গায়ে নীলের আবরণ চোখে লাগার মতো। মিতু দরজার কাছে এসে বোকা বোকা হাসি দিয়ে মুশফিকের দিকে তাকায়। মুশফিক উঠে দাঁড়ায়। ক্ষিপ্ত পা ফেলে দরজার কাছে গিয়ে দরজা আটকে দেয়। মিতুর হাতে ধরে বলল, আমি একা একা বসেছিলাম। মুশফিকের রাগী চেহারা দেখে সে ভয় ভয় বলল, সরি। আমি আসাতেই এত সমস্যা। আমি চলে যাই তাহলে? মিতু ভয় মুশফিকের হাত ধরে বলল, না। মুশফিক মিতুর ভয়ার্থ চোখের দিকে তাকিয়ে বলল, তুমি কি চাও মিতু? মিতু দম আটকে বলল, আপনি আমার কাছে থাকুন। মুশফিকের বুকে ঠকঠক শব্দ হল। সে নিজেকে সামলে বলল, এতক্ষণ পালিয়েছিলে কেন?
মিতু আস্তে করে বলল, লজ্জা লাগছিল। মুশফিক মিতুর হাতের উল্টো পিঠে নিজের আঙ্গুল ঘষে বলল, আমি কি চলে যাব? মুশফিকের ছোঁয়ায় মিতুর কেমন ছটফট লাগে। সে ফিসফিস করে বলল, না, তাহলে আমার কথা শুনতে হবে। কি কথা? মুশফিক আরেকটু কাছে আসে। পুরুষালী তীব্র ঘ্রাণে মিতুর গা কেঁপে যায়। মুশফিক আস্তে করে বলল, একটা শাড়ি পরো না। শাড়ি আমার খুব পছন্দ। আজকের মুশফিক আর প্রথম দিনের মুশফিকের মাঝে আকাশ-পাতাল ব্যবধান। এই যে কি অবলীলায় শাড়ি পরার কথা বলল। মিতু ড্যাবড্যাব করে মুশফিকের দিকে তাকিয়ে আছে। মুশফিক সহজে বলে ফেললেও মিতু সেটা হজম করতে পারছে না। চোখ পিটপিট করে নিজের লজ্জা লুকোতে চায়, কিন্তু চেহারার হাবভাব কি লুকোনো যায়? মিতুর এমন লজ্জা মাখা কাচুমাচু চেহারা দেখে মুশফিকের মুখের হাসি চওড়া হয়। আস্তে করে বলল, তুমি কি লজ্জা পাচ্ছ? তাহলে থাক, পড়া লাগবে না। মিতু জলদি মাথা নেড়ে বলল, না না, পরব। মুশফিক দাম্ভিক হাসি দেয়। গুড গার্ল। মুশফিক নিজেই শাড়ি পরতে বলেছে, সে না পরলে, কথা অমান্য করলে বেয়াদবি হবে। মিতু চায় না মেজরের মন ক্ষুণ্ণ হোক, তার জন্য এতদূর থেকে ছুটে এসেছে। মিতু মুশফিকের জন্য চা নিয়ে আসে। নীলু বানু এসে মুশফিকের পাশে বসে। তা ভাই, আমার বইন কি এমন যা দু কইরা নিল যে না বইলাই ছুটে আইলা? উনার প্রশ্ন শুনে তাদের দুজনের চোখাচোখি হয়। মেজর কেমন সন্ধানী চোখে তাকায়। আসলেই মিতু তাকে যা দু করেছে তা না হলে একদিনের ছুটিতে কখনো বাসায় আসেনি, অথচ আজকে ছুটে এলো কেন? এই মেয়েটার জন্যই তো, তাই না? মুশফিকের দিকে তাকিয়ে মিতু ভাবে সে কিভাবে যা দু করবে। এখনো তো ভালো করে কথাই হলো না। যা দূর অন্ত্র দেয়া তো দূরের কথা। মুশফিক নীলু বানুর দিকে তাকিয়ে বলল, দাদি, আপনার নাতিন মস্ত বড়, যা দু কর। মুশফিকের কথায় নীলু বানু হু হু করে হেসে উঠে বলল, তা তো দেখতেই পাচ্ছি। ঠিকঠাক যতন নিও ভাই, যেন সামনের মাসেই সুখবর শুনি। দাদির কথা শুনে মুশফিক স্থির চোখে তার স্ত্রীর দিকে তাকিয়ে আছে। সুখবর পাওয়ার মতো সম্পর্ক আদৌ তাদের হয়নি, আর কবে হবে তাও ঠিক বলা যাচ্ছে না। বউ যে লাজুক, দেখা যাবে কাছে গেলেই কেঁদে উঠবে। লজ্জায় মিতুর কান দিয়ে ধোঁয়া বের হয়। কি বলছে এসব? মুশফিকের চোখের দৃষ্টি দেখে বুকের ভেতরটা হিম হয়ে যায়। হাতের আঙ্গুল খুঁটে বলল, দাদি, কি বলো এসব? নীলু বানু রসিক মানুষ। উনি বলল, তুই কি লজ্জা পাইতেছিস? কিও ভাই, লজ্জা টজ্জা কমে নাই কেন? মুশফিক হাসে, মিতুকে আপাদমস্তক লক্ষ্য করতে করতে বলল, কমে যাবে আস্তে আস্তে। মিতু অধৈর্য হয়ে বলল, উফ, দাদি তুমি যাও। কেন? আমি থাকাতে কি তুই লজ্জা পাইতেছিস? মুশফিক ঠোঁট টিপে হাসছে। মিতু সেই হাসি লক্ষ্য করে রুম ছেড়ে তার মায়ের কাছে রান্নাঘরে চলে যায়। জামাই আসার উপলক্ষে মহিমা বেগম হরেক রকমের রান্নার আয়োজন করেছে। মিতু মায়ের কাছে দাঁড়িয়ে বলল, এত কিছু রান্না করার কি দরকার আম্মু? মহিমা বেগম মেয়ের কথায় ভ্রু কুচকায়। এই মেয়ে আসলেই বলদ। নতুন জামাই আসলে কি তাকে এক পদ তরকারি দিয়ে ভাত দেয়া যাবে? উনি বলল, নতুন জামাই, ভালোমতো আদর আপ্যায়ন করা লাগবে। উনি তো এত খায় না, ডায়েট করে, তাই অল্প খায়। যতটুকুই খাক, আয়োজন তো করাই লাগবে। আমি তোমাকে সাহায্য করি? না না, আজকে রান্নাঘরে আসার দরকার নেই। তুই মুশফিকের কাছে যা কিছু লাগবে কিনা দেখ। সন্ধ্যায় নাকি চলে যাবে। একদিনের ছুটিতে এসেছে, কোনটা রেখে কোনটা খেতে দেই বলতো?
মহিমা বেগম আরও নানান কথা বলছেন, কিন্তু মিতুর মাথায় একটা কথাই গেঁথে গেল। একদিনের জন্য এসেছে, সে ধীর পায়ে রুমে ফিরে আসে। সন্ধ্যায় চলে যাবে, এইটুকু সময় দূরে থাকবে কেন? নীলু, বানু আর মুশফিক তখনও কথা বলছে। মুশফিকের দিকে তাকিয়ে মিতুর বুকে অজানা ব্যথারা হু হু করে ডাকে। সে বিষণ্ণ চোখে মুশফিকের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে নীলু বানু চলে যায়। মুশফিক উঠে দরজা আটকে দেয়। মিতু চমকে উঠে বলল, কি হলো? দরজা আটকালেন কেন? মুশফিক তীব্রভাবে মিতুর দিকে তাকায়। চোখের ভাষা মিতুর বোধগম্য হয় না, কিন্তু পা থেকে মাথা কেঁপে ওঠে। মুশফিক তখন থেকে মিতুর বিষণ্ণ চেহারাটা লক্ষ্য করেছে। সে বলল, দরজা আটকানো স্বামীর দায়িত্ব, তাই আটকিয়েছি। মিতু হতভম্ব হয়ে বলল, এই কথা কে বলেছে আপনাকে? কেউ বলতে হবে কেন? স্ত্রীর সাথে একান্তে কথা বললে নিশ্চয়ই দরজা খুলে কথা বলা সম্ভব না। মিতু মিহিয়ে যায়। কি এমন কথা যা দরজা আটকে বলতে হবে? নাকি তখন দাদির বলা সুখবরের জন্য এমন করছে? মুহূর্তেই তার গলা শুকিয়ে যায়। ভয়ার্ত চোখে মুশফিকের দিকে তাকিয়ে তার মনের কথা বুঝার চেষ্টা করে। মিতু মুশফিকের মনের কথা বুঝতে পারল কিনা জানি না, কিন্তু ট্রেনিংপ্রাপ্ত দক্ষ মুশফিক ঠিকই মিতুর চোখের ভাষা বুঝে নিল। মিতু, আমাদের দুজনের সম্মতি ছাড়া কিছুই হবে না। রিল্যাক্স হও। মুশফিক মিতুর মনের ভাব বুঝে ফেলাতে মিতু মাথা নিচু করে টপিক বদলায়। আপনি নাকি আজকেই চলে যাবেন? মুশফিক ছোট করে বলল, হুম। কেন? আমার তো ছুটি নেই মিতু। কালকে অপারেশন থেকে ফিরার পরে আজকের দিনটা লিভ দেয় বিশ্রামের জন্য। আমি সেই দিনটা তোমাকে দিয়ে দিয়েছি, হাসিমুখটা যেন কাদো কাদো না হয় এই জন্য। প্রচণ্ড বাতাসে যেমন গাছপালা হু হু করে নড়ে উঠে, তেমনি সুখের এক ঝংকার তুলা বাতাসে মিতুর সারা শরীর সুখে ভরে যায়। সে মুগ্ধ হয়ে মুশফিকের দিকে তাকিয়ে বলল, এত কষ্ট করে আসার দরকার ছিল না। না আসলে তো জানতে পারতাম না কেউ একজন আমার জন্য কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলে। ফোন দিলেই তো কেউ আর কাঁদে না। নেটওয়ার্ক ছিল না। আমাকে বলে গেলেই তো আর চিন্তা হতো না। আমার জন্য চিন্তা হয়? হওয়ার কথা না? কি জানি। মেজর, আপনার জানার কথা ছিল। মুশফিক মুচকি হাসে। দীপ্তিময় চোখ দুটো দিয়ে মিতুকে দেখে যায়। তখন মহিমা বেগম মিতুকে ডাকলে মিতু চলে যায়। মুশফিক বিছানায় বসার পর এত ক্লান্ত লাগে যে সে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে মিতু রুমে এসে দেখে মুশফিক ঘুমিয়ে গিয়েছে। সোজা হয়ে শুয়ে কপালের উপর একটা হাত দিয়ে রেখেছে। মুশফিককে দেখেই বোঝা যাচ্ছে সে খুব ক্লান্ত। মিতুর খুব মায়া হলো, ইচ্ছে করল মুশফিকের কপালে হাত ভুলিয়ে দিতে, কিন্তু তাদের সম্পর্কটা যে ওই পর্যায়ে যায়নি। মিতু অনেকক্ষণ দাঁড়িয়ে ঘুমন্ত মেজরকে দেখে। জাগ্রত অবস্থায় তো ভালো করে তাকাতেই পারে না। তার কেন জানি মেজরকে ভয় লাগে। উনি কাছে এলেই হাত পা ঠান্ডা হয়ে যায়, অজানা শিহরণে বুক ধুকপুক করে। মুশফিক ঘুমিয়ে থাকতে থাকতে মিতু নিঃশব্দে কাপড় নিয়ে বাথরুমে চলে যায়। গোসল শেষ করে শাড়ি পরতে গিয়ে বিপাকে পড়ে। বাথরুমে সে কোনোভাবেই পরতে পারবে না। দরজা খুলে দেখে মুশফিক তখনও ঘুমিয়ে আছে। সে আস্তে করে বেরিয়ে আসে। জলদি শাড়ি পরা আরম্ভ করে। একটু পরে পরে মুশফিকের দিকে তাকাচ্ছে জেগে গিয়েছে কিনা। শাড়ি পরা শেষে মিতু চুল শুকায়। হালকা একটু সাজার জন্য আয়নার সামনে দাঁড়িয়ে যায়। কানে ঝুমকা পরার পরে আয়না দিয়েই দেখে মুশফিক উঠে বসেছে। কিছুক্ষণ পরে তাকিয়ে দেখে শিকারী একজোড়া চোখ তাকে পরখ করে যাচ্ছে। সবুজ শাড়িতে মিতুর পুতুলের মতো লাগছে। মুশফিক এগিয়ে আসে। মিতু বলল, পড়েছি।
মুশফিক তখনও মিতুকে গভীর চোখে দেখে যাচ্ছে। ছোট করে বলল, সুন্দর লাগছে, ধন্যবাদ। মুশফিকের দৃষ্টি নড়চড় হচ্ছে না। মিতু মিহিয়ে যায়। মুশফিক তেজি চোখে বুকের এফোর ওফর করে তাকিয়ে থেকে ঘন গলায় বলল, তুমি কি আমাকে মিস করেছ? মিতুর তার বাকচটুলতা হারায়। মুশফিকের দারাজ গলার স্বরে কথা বলার শক্তি ফুরোয়। বুকে পাখি ছটফটিয়ে অজানা ভাষায় তার মনোভাব প্রকাশ করে। মিতুকে চুপ করে থাকতে দেখে মুশফিক এগিয়ে আসে। দূরে দাঁড়ায় অথচ মিতুর গায়ে যেন আগ্নেয়গিরির লাভা লাগে। সে ছটফটিয়ে উঠে, কাপা কাপা চোখে তাকায়। মুশফিক খুব যত্নে মিতুর কানের ঝুমকায় আলতো ধাক্কা দেয়। মিতু কেঁপে ওঠে। তার এমন প্রতিক্রিয়া দেখে মুশফিক ফিসফিস করে বলল, আমাকে এত ভয় পাও কেন মেয়ে? মুশফিকের ফিসফিস করে বলা কথাগুলো যেন মিতুকে গভীর সমুদ্র থেকে চুবিয়ে তুলে। সে মাথা নিচু করে বলল, জানি না। মুশফিক মিতুর ডাগর আখিতে তাকিয়ে বলল, তুমি খুব সুন্দর মিতু। মিতু থরথর করে কাঁপে। মুশফিক মিতুর গালে হাত ছুঁয়ে বলল, আমি কোনো খস না যে এভাবে কাঁপতে হবে। ভয় পাচ্ছ কেন? মিতু আস্তে করে বলল, এখন থেকে ফোন দিবেন তো? মুশফিক মিতুর গাল ঘষে দেয়। গম্ভীর গলায় বলল, দেব। মিতু ফিসফিস করে বলল, আপনি আমাকে মিস করেন? মুশফিকের পুরুষালী ঠোঁটের ভাঁজে কিঞ্চিত মুচকি হাসির রেখা ফুটে ওঠে। খুব। মিতু গাল ফুলিয়ে বলল, মিথ্যা কথা। তাই? মিস করলে তো ফোন দিতেন। মুশফিক তার আঙ্গুলের ভাঁজে মিতুর আঙ্গুল জড়িয়ে ধরে বলল, মিস করলেই ফোন করে জানাতে হবে? মাঝে মাঝে কিছু কিছু মুহূর্ত একা কাটানোতেও মজা আছে। এই যে আমি তোমাকে মিস করে তোমার কথা অসংখ্যবার ভেবেছি। মিতু মুশফিকের দিকে তাকায়। মুশফিক বলল, আমি মাঝে মাঝেই অপারেশনে যাই। আমি যেহেতু মেজর তাই আমার উপর দায়িত্ব বেশি। ফোন না দিলে টেনশনের করার দরকার নেই, আমার জন্য কান্নাকাটি করারও কোনো দরকার নেই। আমি আছি সারা জীবনের জন্য মিতুলের হয়ে। মিতুর মুখে হাসি ফুটে ওঠে। মুশফিকের সব কথা তাকে ভীষণ সুখ দেয়। যাওয়ার সময় ঘনিয়ে আসে। মুশফিক সবার থেকে বিদায় নেয়। মিতুর দিকে গম্ভীর চোখে তাকিয়ে বলল, চলে যাচ্ছি। মিতুর চোখের দিকে তাকিয়ে মনে হয় এখনই কেঁদে দেবে। মুশফিক দাঁড়ায় না, গম্ভীর মুখে সামনে এগিয়ে যায়। কিছুক্ষণ পরে মিতুর মোবাইলে মেসেজ আসে। অনেক কিছু পাওনা রইল মিতুল, সব শোধে আসলে পূরণ করব। এবার ভালো ছেলে হয়ে থেকেছি, আরেকবার কিন্তু একটুও ভালো থাকব না। যখন সেনাদের সামনে দিয়ে মুশফিক হেঁটে যায় তখন সবাই শ্রদ্ধাভরা চোখে তার দিকে তাকিয়ে থাকে। কাজের প্রতি ভক্তি, দেশের প্রতি ভালোবাসায়, ব্যক্তিত্ব, সব মিলিয়ে সবাই তাকে আদর্শ মনে করে, তাকে অনুসরণ করার চেষ্টা করে। সৈনিকদের সামনে মুশফিক সবসময় তার ব্যক্তিত্ব বজায় রেখে চলেছে। কিন্তু আজকে তার মনের আকাশে একটু সূর্যের দেখা নেই, ঘন কালো মেঘের ঘনঘটায় সবকিছু ছেয়ে আছে। ঘুটঘুটে অন্ধকারে চারপাশ নিস্তব্ধ হয়ে আছে, বুকের ভেতরটা অশান্তিরা তোলপাড় করে দিচ্ছে। গম্ভীর, দাম্ভিক মুশফিক ছটফট করে উঠে। আগে কখনো এমন হয়নি। এই এমন হওয়ার জন্য দায়ী চঞ্চল মেয়েটা, যে কিনা খাতা কলমে তার একান্ত নিজের। চঞ্চল মেয়েটা খুব যত্ন করে তার মনে ঝড় লাগিয়ে দিয়েছে, অথচ তাদের এখনো প্রেম হয়নি, কাছে আসা হয়নি, নিবিড় করে ছুঁয়ে দেয়া হয়নি। তারপরও মনের এই তোলপাড় কিসের জন্য? বুকের ভেতর আগুন জ্বলছে, বানলের মতো দাউ দাউ করে। রাতে বাড়ি ফিরে মিতুকে ফোন দেয়। তার ফোন দেওয়াও সীমিত। অন্য হাজবেন্ডদের মতো সারাদিন ফোন দেওয়ার ধাত তার নেই। মিস করলেই কেন ফোন দিতে হবে?
চোখের দিকে তাকিয়ে কথা বলতে না পারলে এই সামান্য কথা বলে কি মনের আশ মিটবে? ঢাকা থেকে আসার আজকে 40তম দিন। এই 40 দিনে তাদের কথা হয়েছে হাতে গোনা কয়েকবার। মুশফিক চাইতো মিতু ফোন দিক, কিন্তু মিতু ফোন দেয়নি। মেজরের বুঝতে অসুবিধা হয় না যে তার স্ত্রী অভিমানে টইটুম্বুর হয়ে আছে, কিন্তু অভিমান ভাঙ্গাবে কি করে, সে যে খুব দূরে। আগামী 9 মাস কোনো ছুটি নেই যে বাড়ি যাবে। মিতু ফোন রিসিভ করলে মুশফিক বলল, কেমন আছো? মিতু আস্তে করে বলল, ভালো। পড়ালেখা কেমন হচ্ছে? মিতু পাথরস্বরে বলল, ভালো। মুশফিক মুচকি হাসে। মিতুর রাগের পারদ তাকে ছুঁয়ে যাচ্ছে। তারপর আর কি খবর? কিছু না। তুমি রাগ করতেও জানো? না। মুশফিক কিছুটা থেমে বলল, কথা বলতে চাইছো না মিতুল? না। এইটুকু কথা বলে আমার আশ মিটে না। বুকে চলমান রক্তক্ষরণ আর বাড়াতে চাই না। কথা না বললেই ভালো রক্তক্ষরণ সীমিত হয়। মিতুর কথাটা মুশফিকের অন্তর ছুঁয়ে যায়। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি এত কষ্ট দেই তোমায়? এবার মিতু নিজের দিশা হারায়। শক্ত খোলস সরিয়ে সশব্দে কেঁদে উঠে। ম্যাচিউর মেয়ের মন যেন অবজপানায় ভরে যায়। সে ফুপিয়ে ফুপিয়ে বলল, আপনি খুব খারাপ, পাষাণ। আমি আপনাকে একটুও ভালোবাসি না। আই হেইট ইউ মেজর। মিতু লাইন বিচ্ছিন্ন করে দেয়। মুশফিক তারপরও মোবাইলটা কানে নিয়ে বসে থাকে। দায়িত্বে কর্মরত এক অফিসারের যে কত দায়িত্ব তা অন্য কাউকে বোঝানো সম্ভব না। কিভাবে বুঝাবে? পরিকল্পনা যে অন্য কাউকে বলা নিষেধ, এটা গোপনীয়তা। মিতু যে তাকে খুব চাইছে তা অভিমানের ফাঁক গলে নিঃশব্দে তাকে জানিয়ে যায় মন পাখি। মুশফিক ও যে মিতুকে খুব চায় তা কি মেয়েটা জানে? জানবে কি করে? মেজর যে কখনো বলেনি, ফোনে 2-1 মিনিট কথা ছাড়া আর কিছুই হয়নি। সে কটেজের বারান্দায় এসে বসে। চোখের পর্দায় ভেসে উঠে ফর্সা কোমল রমণীর শাড়ি পরার দৃশ্য, যা কিনা এখনো হৃদয় কাঁপিয়ে দেয়। সে চোখ বন্ধ করে নেয়। সেদিন সে ঘুমাচ্ছিল, কিন্তু হঠাৎ দরজা খোলার শব্দে সতর্ক, ট্রেনিংপ্রাপ্ত মেজরের ঘুম ভেঙে যায়। বাথরুমের দরজা দিয়ে মিতু বেরিয়ে আসে। গায়ে কোনোরকম শাড়ি জড়ানো। মিতু মুশফিকের দিকে তাকানোর আগে মুশফিক আবার চোখ বন্ধ করে নেয়। মিতু শাড়িটা আবার প্রথম থেকে পরার চেষ্টা করে। ফর্সা শরীর, পেলবো নরম দেহের অধিকারী মেয়েটা একান্ত তার নিজের। কখনো কোনো নারীর দিকে পূর্ণদৃষ্টি না ফেলা মুশফিক মিতুর আদুল উদরের থেকে দৃষ্টি সরাতে পারল না। তৃষ্ণার্থ পাখির মতো এইটুকু দেহই প্রাণভরে দেখতে লাগল। সে মনকে বুঝালো এভাবে দেখা অন্যায়, পাপ, কিন্তু মন তাকে ধমকালো, বলল, ইস, মেয়েটা তোর বউরে গাধা, দেখলে কিচ্ছু হবে না। চুপচাপ দেখ। অন্য মেয়ে হলে অবশ্যই পাপ হতো, কিন্তু এই রমণী তোর বউ। মনের কথায় মুশফিক শুকনো ঢোক গিলেছে। বুকের ভেতর তখন অন্যরকম ঝড়। পুরুষালী দেহমন তখন আন্দোলন শুরু করে। সে শক্ত হয়ে বিছানায় শুয়ে থাকে। এই মেয়েটা অতি গম্ভীর, সংযত মেজরের বুকে ঝড় তুলে ফেলেছে, যা আর কেউ পারেনি। অবশ্য আর কারো দিকে সে এমন চোখে তাকায়নি। মুশফিকের মনে হয়েছিল মিতুর উদর তাকে হাতছানি দিয়ে ডাকছে। ইচ্ছে করছে বলিষ্ঠ হাতে মিতুকে শক্ত করে পাথর কঠিন বুকে পিষ্ট করে দিতে, কিন্তু সে নিজেকে খুব সামলে নিয়েছে। একটুও ছুঁয়ে দেখেনি, না মিতুকে বুঝতে দিয়েছে। সেই দৃশ্য এখনো চোখে ভাসে। মুশফিকের কেমন লাগে, ঘুমন্ত ব্যাঙ্গাচি ফুসফুস করে জেগে উঠে। হাত দিয়ে চুল টেনে মুখ দিয়ে অস্পষ্ট করে বলল, উফ। মিতুল। কাকডাকা ভোর। চারদিকে তখনও অন্ধকার। মিতু নামাজ পড়েছে।
আজকাল নামাজে মুনাজাতে বসলেই না চাইতেন মুশফিকের জন্য দোয়া চায় বিস্তর, অথচ মানুষটার প্রতি তার এক আকাশ অভিমান। মাঝে মাঝে গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করে। বিয়ের আগে কত কি ভেবেছে, কিন্তু এখন কিছুই হচ্ছে না। ভেবেছিল আর্মিরা বুঝি খুব রোমান্টিক আর বউ ঘেঁষা টাইপ হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে আর্মিরা আনরোমান্টিক, অযন্ত্রশীল আর খুব খারাপ হয়। বিশেষ করে তার মেজর। এই যে কিছুদিন পরে পরে একটু ফোন দেয়, এতে কি হয়? এইটুকু কথা বলে মিতুর মন আরও বেশি খারাপ হয়। গম্ভীর হাসকি স্বরটা আরও বেশি সময় ধরে শুনতে ইচ্ছে করে, অনেক কথা বলতে ইচ্ছে করে, কিন্তু মুশফিক কেমন যেন 2 মিনিটের বেশি একটুও কথা বলে না। সেদিন যাওয়ার সময় বলেছিল প্রতিদিন ফোন দেবে, কিন্তু মুশফিক ফোন দেয়নি। মেজর কথা দিয়ে কথা রাখেনি, সে চাতক পাখির মতো ফোনের দিকে তাকিয়ে থাকে, কিন্তু ফোন আসে না। মেজরের প্রতি তার খুব রাগ। খুব। মহিমা বেগম সকালের নাস্তা বানাচ্ছে, এমন সময় কলিং বেল বাজে। উনি গলা ছেড়ে মিতুকে ডাকে। মিতুর হাতে তখন উপন্যাসের বই, নাম বাবলি। সে বই রেখে উঠে দরজা খুলতে যায়। দরজা খুলে দরজার বাহিরে দাঁড়িয়ে থাকা 2 মানবীকে দেখে মিতু অবাক হয়, কিন্তু মুহূর্তেই অবাকের রেশ লুকিয়ে সাহেরা বেগমকে জড়িয়ে ধরে। চঞ্চল হরিণী কলকলে কণ্ঠে বলল, মা, ভালো আছেন? সাহেরা বেগম মিতুকে বলল, ভালো আছি। তুমি কেমন আছো? মিতু আর চোখে মুশফিকের দিকে তাকায়। সাহেরা বেগমের হাত ধরে বলল, ভেতরে আসুন মা। আম্মু, দেখো কে এসেছে। মুশফিক চুপচাপ তার মাকে অনুসরণ করে। গম্ভীর মুখে বারবার মিতুর দিকে তাকাচ্ছে, মেয়েটা তার সাথে কথা বলছে না কেন? ওদের বাসায় এসেছে অথচ তার কোনো রা নেই। সে দাম্ভিকতার সাথে সোফায় বসে। মিতুর এড়িয়ে যাওয়ায় মেজরের খুব রাগ হল, রাগে নাকের পাটাতন ফুলে উঠল, চুপচাপ নিজেকে সংযত করতে চাইল। মিতু তার উপর রেগে আছে, এই মুহূর্তে সে যদি রাগ করে তো পরিস্থিতি বিগড়ে যাবে। মুশফিক মিতুর দিকে তাকিয়ে দেখে মিতু আর চোখে তার দিকে তাকাচ্ছে। মুশফিকের ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে ওঠে। মিতু মুশফিকের ঠোঁটের হাসি দেখে চুপচাপ রুমে চলে যায়। হঠাৎ করে মুশফিক আর সাহেরা বেগম আসার কারণ বোধগম্য হচ্ছে না। কিছুক্ষণ পরে মহিমা বেগম এসে মিতুকে জানায় ব্যাগ গুছাতে। মায়ের কথায় মিতুর ভ্রু কুঁচকে যায়। মায়ের দিকে লক্ষ্য করে দেখে মহিমা বেগমের চোখ ছলছল করছে। মিতু কিছু বলার আগে উনি বললেন, মুশফিক তাকে খাগড়াছড়ি নিয়ে যাবে। মিতু মাথা নেড়ে না করে, চোখের পানি গাল বেয়ে নেমে যায়। আমি যাব না। মহিমা বেগম কান্না চেপে বলল। মুশফিক নিতে চাইছে, যাব না মানে কি? মিতু রাগী কণ্ঠে জোরেই বলল, ও নিতে চাইলেই আমি যাব কেন? ওর কথায় উঠবস করব কেন আমি? পারব না। মহিমা বেগম মিতুকে থামিয়ে বলল, মুশফিক তোর স্বামী, ওর কথাই শুনতে হবে। বেয়াদবি করবি না মিতু। মিতু ফুপিয়ে উঠে। খাগড়াছড়ি চলে যাওয়া মানে পরিবার থেকে অনেক দূরে চলে যাওয়া, অথচ সে এখনো প্রস্তুত না। মিতু তার মাকে জড়িয়ে ধরে বলল, মা, আমি তোমাদের ছেড়ে যাব না। তখনই সাহেরা বেগম আসে। মিতু তার মাকে জড়িয়ে ধরে, মা মেয়ে অঝোর ধারায় কাঁদতে দেখে উনি চুপচাপ মিতুর মাথায় হাত ভুলায়। মিতু তার শাশুড়ির দিকে তাকিয়ে বলল, মা, আমি যাব না। সাহেরা বেগম মিতুকে বুঝানোর জন্য বলল, আমি জানি মা, হঠাৎ করে এত দূরে যাওয়ার কথায় তোমার কষ্ট হচ্ছে, কিন্তু তোমার স্বামীর ব্যাপারটাও তো দেখতে হবে। আগামী কয়েক মাস মুশফিকের কোনো ছুটি নেই। তুমি যদি না বুঝো তাহলে কিভাবে হবে? স্বামী স্ত্রী দুজন দুজনকে বুঝতে না পারলে সংসারে শান্তি আসবে না।
মিতু কিভাবে বলবে তাদের দুজন এখনো একটুও কাছাকাছি আসেনি, না হয়েছে কোনো বন্ধুত্ব। এই মানুষটার কাছে যেতেই অস্বস্তি। উনি যেমন নিজের চারপাশে শক্ত আবরণ বানিয়ে রেখেছে, এই আবরণ বেদ করে সে মুশফিকের অন্তর ছুঁতে পারছে না। সে ফুপিয়ে উঠে মাথা নেড়ে বলে, আমি যাব না। সাহেরা বেগম আর মহিমা দুজনে মিলিয়ে বুঝিয়েও মিতুকে রাজি করাতে পারে না। মহিমা বেগম হাল ছেড়ে বলল, কি করব আপা? সাহেরা বেগম উনাকে নিয়ে বাহিরে আসে। মুশফিক রাজি করাবে। দুজন বিষণ্ণ মুখে বেরিয়ে আসতে দেখে মুশফিক কিছু আঁচ করে। সাহেরা বেগম তার পাশে এসে বসে। সেই গম্ভীর দৃষ্টি ফেলাতে উনি বলল, রাজি করাতে পারছি না। মিতু কোনোভাবেই যেতে রাজি না। মায়ের কথা শুনে গম্ভীর চেহারা আরও গম্ভীর হয়। সে কখনো ভাবেনি মিতু এমন প্রত্যাখ্যান করবে। সাধারণত মেয়েরা স্বামীর সাথে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে, কিন্তু মিতু চাইছে না কেন? সেটা কি তার উপরের অভিমান থেকে? মুশফিক যে কিনা দক্ষ, প্রশিক্ষণপ্রাপ্ত মেজর, সে কি এত সহজে হাল ছাড়বে? সেই উঠে দাঁড়ায়। আস্তে করে মিতুর রুমে ঢুকে পর্দা টেনে দেয়। মিতু মুশফিকের দিকে তাকায়। চোখের পানি গাল ভিজিয়ে যাচ্ছে। মুশফিক চুপচাপ সামনে দাঁড়িয়ে মিতুকে দেখতে থাকে। মিতু মুশফিকের দিকে তাকিয়ে আবারও ফুপিয়ে ওঠে। কান্নার তোড়ে ঠোঁট মৃদু কেঁপে ওঠে। ভেজা গলায় অস্পষ্ট করে বলল, আমি যাব না। মুশফিক তীক্ষ্ণ চোখে মিতুর দিকে তাকিয়ে আছে। গম্ভীর কণ্ঠে বলল, কেন? আব্বু আম্মুকে ছেড়ে যাব না। বিয়ে হয়ে গেছে, ছেড়ে তো যেতেই হবে। না। মুশফিক তার বলিষ্ঠ শক্ত হাত বাড়িয়ে মিতুর চোখের পানি মুছে পাশে বসে বলল, আমার সাথে থাকতে ইচ্ছে করে না? মিতু চুপচাপ মুশফিকের দিকে তাকায়। মুশফিক বলল, আমি মনে করি আমাদের দুজনের একসাথে থাকা উচিত। আমাদের সম্পর্কটা ৮-১০টা বিবাহিত সম্পর্কের মতো না, সম্পর্ক স্বাভাবিক করতে হলেও আমাদের একসাথে থাকা উচিত। মিতু ছোট করে বলল, হুম। যাবে আমার সাথে? মিতু আবার মাথা নাড়ে। কেন? আপনি একটুও ভালো না, এত দূরে থেকেই কাঁদান, কাছে গেলে আরও কাঁদাবেন। মুশফিক মিতুর হাতটা নিজের হাতের মুঠোয় নেয়। ভালো নাকি খারাপ সেটা তো জানতে হবে, জানার জন্য কাছে যাওয়া দরকার। দূরে আছি বলেই তো কাঁদার সুযোগ পাচ্ছ, কাছে থাকলে একটুও কাঁদতে দেব না। আমার স্ত্রীকে আমি কেন কাঁদতে দেব? মিতু চুপ করে থেকে বলল, জানি কষ্ট দেবেন। মুশফিক মিতুর চোখের দিকে তাকায়। সুচালো দৃষ্টি মিতুর হৃদয় প্রশমিত করে। মুশফিক হেসে বলল, কিছু তো দেব, তা নিশ্চয়ই কষ্ট না, স্বর্গসুখ হতে পারে। যাব না। কালকে যে বললে এইটুকু কথা বলে তোমার মন ভরে না, বুকে আরও রক্তক্ষরণ হয়। আজকে যদি না যাও তাহলে এই রক্তক্ষরণ আরও দীর্ঘ হবে। মিতু মাথা তুলে মুশফিকের দিকে তাকিয়ে বলল, কেন? আগামী ৯ মাস কোনো ছুটি নেই। ৯ মাস পরে ৩ দিনের ছুটি। আজকের ছুটি ম্যানেজ করতে অনেক কষ্ট হয়েছে, সুতরাং দূরত্ব বরং বাড়বে, কমবে না। মিতু চুপচাপ ভাবে কি করবে। মন একবার বলে বাবা মাকে ছাড়া যাবে না, আরেকবার বলে এতদিন মুশফিককে দেখবে না, ঠিকঠাক কথাও হবে না, সেটা মানা অসম্ভব। মিতুর দিকে তাকিয়ে মুশফিক বলল, পারবে এতদিন অপেক্ষা করতে? মিতুর কথা বলে না। মুশফিক মিতুর হাতটা আঁকড়ে ধরে বলল, তুমি কি আমাকে একটুও মিস করো না মিতু? আমি তো তোমাকে খুব মিস করি। মিতু আস্তে করে বলল, আমিও মিস করি। তাহলে না করছো কেন? মিতু চুপ করে থাকে। মুশফিক শক্ত কণ্ঠে বলল, তুমি তাহলে অপেক্ষা করতে প্রস্তুত হও।
মিতু মুশফিকের দিকে তাকিয়ে বলল, পারবো না। কেন? মুশফিকের চোখের দিকে তাকিয়ে মিতুর মনে হল মানুষটার কাছে না থাকলে সে রে যাবে। সে আস্তে করে বলল, আপনার কাছে যাব। মুশফিকের ঠোঁটের ভাঁজে কিঞ্চিত মুচকি হাসির রেখা ফুটে ওঠে। শিওর? মিতু মাথা নাড়ে। মুশফিক মিতুর গালে হাত রেখে বলল, মাই সুইট হার্ট। মিতু চুপ করে থাকে। মুশফিক বলল, আমি তোমায় অন্য দুনিয়া দেখাবো মিতুল। সেই দুনিয়া শুধুমাত্র তোমার আর আমার। বাসার সবাই বাস কাউন্টারে তাদেরকে বিদায় দিতে আসে। মিতুর কাপড়চোপড় একটা বড় লাগেজে উপন্যাসের বই আর একাডেমিক বই মিলিয়ে 2টা বস্তা হয়েছে। মিতু কাঁদছে। মিতুর কান্না দেখে মুশফিকের বলতে ইচ্ছে করছে, ভাই তুমি যেতে হবে না, তারপরও প্লিজ কেঁদো না। কিন্তু মুখে কিছু বলল না। সে আগেই অনলাইনে টিকিট বুক করে রেখেছিল। খাগড়াছড়ি যাওয়ার মানুষ অনেক, তা বাস কাউন্টারে না আসলে বোঝা যাবে না। 95% মানুষ ঘুরতে যাচ্ছে আর কিছু স্থানীয় আর কিছু চাকরিসূত্রে বসবাস করে। মুশফিকও তাদের দলে। নির্জন পাহাড়ি অঞ্চলে তার বসবাস। রাত 10টায় বাস আসে। মিতু জানালার পাশে বসে। সেই ঢাকার মেয়ে হলেও বেশিক্ষণ বাস জার্নি করতে পারে না, কেমন গা ঘুলায়, বমি ভাব হয়। জানালার পাশে বসার কারণ বাহিরের ঠান্ডা বাতাস গায়ে লাগলে বমি ভাব হবে না। বাসের কন্ডিশন খুব ভালো, সিটগুলো বেশ বড়। বাসটা মিতুর খুব পছন্দ হল। বাস পূর্ণগতিতে সামনে এগিয়ে যায়। মুশফিক চুপচাপ বসে আছে। সারাদিন মিতু একটুও কথা বলেনি। তার মতো মানুষকে কেউ এড়িয়ে যাবে ব্যাপারটা ভাবলেই কেমন লাগে। সবকিছুর ঊর্ধ্বে ভালো কথা হলো মিতু তার সাথে যাচ্ছে। সে একটু পরে মিতুকে বলল, কোনো সমস্যা হলে আমাকে বলবে। ওকে। মিতু মুশফিকের দিকে তাকায়। বাসের নিয়ন আলোয় সুচালো তীক্ষ্ণ চোখের দৃষ্টি মেলে মেজর তার দিকে তাকিয়ে আছে। সে মাথা নাড়ে, অর্থাৎ বলবে। মুশফিক কিছুটা হেলে চোখ বন্ধ করে বসে। মিতুর কেমন দম বন্ধ লাগে, হাফসাফ করে জানালা খুলতে চায়, কিছুক্ষণ টানাটানি করে কিন্তু খুলে না। মিতুর নড়াচড়ায় মুশফিক চোখ খুলে তাকায়, ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে? মিতু বিবর্ণ মুখে বলল, জানালা খুলতে চাচ্ছিলাম। কেমন গা ঘুলাচ্ছে। মুশফিক মনে মনে ভাবে, সর্বনাশ। এই মেয়ের কি জার্নি করে অভ্যাস নেই নাকি? অভ্যাস না থাকলে তাকে খাগড়াছড়ি জামাই দেখে বিয়ে দিল কেন? আশ্চর্য। মিতু ছটফট করে উঠে। মিতুর ছটফট দেখে মুশফিক ভাবে, মিতু বুঝি এখনই বমি করে দেবে। সে মুশফিকের দিকে তাকিয়ে করুণ গলায় বলল, বাতাস লাগলে ভালো লাগত। মুশফিক শান্তস্বরে বলল, এটা এসি বাস মিতু। এসি বাসের জানালা খোলা যাবে না। এতক্ষণে মিতু ভালো করে লক্ষ্য করে। জানালা না খুললে কিভাবে হবে? সে বিষণ্ণ মুখে বলল, নন এসি নিতেন। মুশফিক মিতুর বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে বলল, আমি সবসময় এই বাসেই চলাচল করি। তাছাড়া ভাবলাম এত দূরের জার্নি তোমারও সুবিধা হব, আরামে যেতে পারবে। আমি এসি বাসে অভ্যস্ত না। জানতাম না। আচ্ছা সমস্যা নেই। আই উইল ম্যানেজ। মুশফিক মিতুর দিকে তাকিয়ে থাকে কিন্তু কিছু বলে না। মিতু চুপ করে বসে আছে। মুশফিক হেসে মিতুর দিকে ফিরে তাকায়। আমার সাথে কথা বলো মিতু, কথার মাঝে থাকলে দেখবে বমি আসবে না। কে বলেছে? তুমি কথা বলে দেখো। মিতু মুশফিকের গম্ভীর অথচ মায়াকারা চেহারাটার দিকে তাকিয়ে থাকে। কি কথা বলা যায়? এটা কি বাস?
হানিফ এন্টারপ্রাইজ। এসি বাস? হ্যাঁ। ভাড়া কত? আগে 1400 ছিল, এখন 1600 করা হয়েছে। মিতু আফসোস করে বলল, এতগুলো টাকা দিয়ে না এসে নন-এসি বাসেই আসা যেত। মুশফিক ঠোঁট টিপে হাসে। বউকে আরামে রাখার জন্য এইটুকু টাকা তোমার বরের আছে। মিতু হাসজ্জ্বল মুখে তাকায়। আমরা কখনো পৌঁছাবো? মুশফিক ঘড়িতে সময় দেখে বলল, সকাল হয়ে যাবে। এতক্ষণ তো লাগবেই। 2726 কিলোমিটার রাস্তা কি আর 1 ঘন্টার মধ্যে পাড়ি দেয়া যাবে? মিতু অবাক হয়, অবাকের রেশ তার মুখে লেপ্টে থাকে। খাগড়াছড়ি এত দূরে? হ্যাঁ। মুশফিক থামে মিতুর দিকে তাকিয়ে বলল, তুমি কোথাও ঘুরতে যাওনি মিতু? মিতু দুঃখ ভারাক্রান্ত চেহারায় বলল, না। আমি তো খুব দুষ্টু, তাই আম্মু মনে করে আমাকে দূরে কোথাও একা পাঠানো যাবে না, কোনো না কোনো অঘটন ঘটিয়ে ফেলব। আম্মু এক কথা, বিয়ের পরে বর নিয়ে ঘুরো। মিতু তার সাথে আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। এই যে বেশ স্বাভাবিক গলায় কথা বলছে। সে বলল, তুমি দুষ্টু নাকি? মিতু মিটিমিটি হেসে বলল, ভীষণ। আমার তো মনে হয় তুমি শান্ত। আপনার সাথে তো কোনো দুষ্টুমি করি না। কেন? মিতু জানালার দিকে তাকিয়ে বলল, ও লাগে। কেন? জানি না। আপনি কাছে থাকলে আমার খুব হয়। এখন যে এত কাছে বসে আছো, লাগছে না? মিতু মুশফিকের দিকে তাকায়। বুকের ভেতরের টিপটিপ ছন্দের মাত্রা বাড়ে। মুশফিক তার খুব কাছে। এই যে হাতের বাহু তার গা স্পর্শ করে আছে, কি যে ভয়ঙ্কর অনুভূতির আলোড়ন হচ্ছে তা বোঝানো যাবে না। নাম না জানা বডি স্প্রের মৃদু সুবাস ছড়াচ্ছে, নিজস্ব পুরুষালী ঘ্রাণ কেমন গা ঝিমঝিম করিয়ে দিচ্ছে। মিতু চুপচাপ বসে আছে। এর আগে মুশফিক তার এত কাছে আসেনি, আজকে প্রথম দুজনে এই সামান্য দূরত্ব ঘুচিয়ে একসাথে বসেছে, অথচ অন্যদের বেলায় দেখা যেত যে এতদিনে বেশ কাছাকাছি চলে গিয়েছে। মিতুর অন্যরকম অনুভূতি হচ্ছে। সে ঝিম ধরে, চোখ বন্ধ করে বসে থাকে। মুশফিক শক্ত হয়ে বসে থাকা মেয়েটার চেহারার দিকে তাকায়। ঘুমোবে মিতু? মিতু মুশফিকের দিকে তাকায় না। লোকটা যেন কেমন। হঠাৎ বুকে আগুন জ্বালিয়ে দেয়। এই যে একটু আগেও তো দিব্যি মুশফিকের সাথে কথা বলছিল, হঠাৎ যেন গায়ে কেমনতর অনুভূতির ফোয়ারা ধিকধিক করে ছুটে যাচ্ছে, পুরুষালী ঘ্রাণ, গম্ভীর হৃদয় ছোঁয়া হাস্কি স্বর যেন তাকে লজ্জায় ডুবিয়ে দিচ্ছে। মিতু কথা বলতে পারল না। গলার স্বর যেন আটকে গেল। মুশফিকের বলিষ্ঠ হাত পায়ের সাথে তার হাত পায়ের মৃদু ছোঁয়া যেন গা কাঁপিয়ে দিচ্ছে। সে চুপ করে বসে থাকে। মুশফিক মাথাটা হেলিয়ে মিতুর দিকে তাকায়। কি ব্যাপার ম্যাডাম? ফুলস্টপ কেন? মিতু আস্তে করে বলল, এমনি। মুশফিক মিতুর চেহারাটার দিকে তাকিয়ে বলল, হঠাৎ চুপ করে গেলে কেন? মিতু চুপ থেকে কিছুক্ষণ পরে বিবশ কণ্ঠে বলল, চুপ থাকতেই ভালো লাগছে। মুশফিক মিতুর লাজুকরাঙ্গা মুখের দিকে তাকিয়ে বলল, এখন, এই মুহূর্তে কি পাচ্ছ অনালজ্জা? মিতু অবাক চোখে মুশফিকের দিকে তাকাল। উনি কিভাবে বুঝে গেল? সে মাথা নিচু করে নেয়। মুশফিক বলল, এতক্ষণ তো সব স্বাভাবিকই ছিল। হঠাৎ মুশফিক আবার বলল, এই লজ্জা আর যে কিভাবে দূর করব তা আল্লাহই জানে। মিতু অস্পষ্ট গলায় বলল, দূর। অস্পষ্ট করে বলা কথাটাও মিতুর কানে আসে। এখন দূর বললে তো দূরে যাব না মিতু। মুশফিকের কথাগুলো দুষ্টরূপ নিচ্ছে, সে প্রসঙ্গ পাল্টাতে চাইল।
ফোঁস করে শ্বাস ফেলে বলল, আমি ঘুমাবো। মুশফিক মুচকি হাসে। আচ্ছা। মিতু চুপ করে থাকে। চুপ করেই বুঝতে পারে পাশের মানুষটা ছটফট করছে। সে ঘুমানোর চেষ্টা করে। মুশফিক নিজের মাঝে আগে কখনো এমন পরিবর্তন লক্ষ্য করেনি, আজকে এমন হচ্ছে কেন? বউ পাশে আছে বলেই হয়তো। এই যে এখন ইচ্ছে করছে অনেক কথা বলতে, কিন্তু চঞ্চল হরিণের কি হলো কে জানে, হঠাৎই লজ্জার অদৃশ্য চাদরে নিজেকে মুড়ে নিল। মুশফিক আস্তে করে বলল, ঘুমিয়ে গিয়েছ? মিতু চোখ খুলে তাকায়। মুশফিক বলল, তুমি বোধহয় পাচ্ছ। তুমি চাইলে আমি তোমার হাত ধরে বসতে পারি, এতে কম লাগবে। মুশফিকের কথা শুনে মিতু চুপ করে। লোকটা যে কড়া চালাক তা এইমাত্র বলা কথাটা বোঝা যাচ্ছে। হাত ধরতে ইচ্ছে করছে অথচ বলবে না হাত ধরবে, বলল কি হাত ধরলে কম লাগবে। মিতু আস্তে করে বলল, আমার হাত ধরতে ইচ্ছে করছে? মুশফিক বিস্তর হাসে। হাত দিয়ে চুল টেনে বলল, বউ কাছে থাকলে হুটহাট এমন অনেক ইচ্ছাই জাগে। মিতু চুপ করে মুশফিকের দিকে তাকিয়ে আছে। মুশফিক আস্তে করে মিতুর হাতটা নিজের হাতের মুঠোয় নেয়। চিকন সরু আঙ্গুলের ভাঁজে বলিষ্ঠ, শক্ত, কড়া হাতের আঙ্গুল গুজে দিয়ে চুপচাপ সিটে হেলান দেয়। মিতু কিছুক্ষণ পরে ঘুমিয়ে যায়। একটু হেলে পড়ে মুশফিকের দিকে। মুশফিক ঘুমায়নি, বাসে সে ঘুমাতে পারে না, মিতুর দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে। মিতু তার কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। গালের পাশের চুল সরিয়ে দেয়। খুব নিচু গলায় ফিসফিস করে বলল, শোন আমার হৃদয়হরণী, তোমাকে কাছে আনতে পেরে যেন যুদ্ধ জয় করার সুখ পাচ্ছি, তুমি কি কখনো তা উপলব্ধি করতে পারবে? মিতু হাত দিয়ে মুশফিকের শার্ট আঁকড়ে ধরে মুখ গুজে দেয় তার কাঁধে। মুশফিকের দেহ অসাড় হয়ে আসে, সে নিঃশব্দে গভীর নিঃশ্বাস ফেলে মিতুর দিকে আদরমাখা চোখে তাকিয়ে থাকে। আচ্ছা, মিতু জেগে থাকলে কি এভাবে কাছে আসত? মোটেও না, এই মেয়ে তো লজ্জায় কথাই বলে না। মুশফিক আস্তে করে পরম আদরে মিতুর কপালে একটা চুমু দেয়। মিতু নড়েচড়ে বসে। মুশফিক চুপচাপ মিতুর হাতটা আঁকড়ে ধরে বসে আছে। মিতু চুপ করে আছে, লজ্জায়, শিহরণে তার দম বন্ধ হয়ে আসছে, কিন্তু সে সরে আসতে পারছে না, অজানা আকর্ষণে আরও লেপ্টে থাকতে ইচ্ছে করছে। মুশফিকের বলা কথাগুলো হৃদয় লেগেছে। সে কপালে মুশফিকের ঠোঁটের ভেজা চুম্বন এখনও অনুভব করতে পারছে। হঠাৎ মনে হল, মেজর এত খারাপ। গাড়িতেই চুম্মাচাটি শুরু করেছে, বাসায় নিতে পারলে কি করবে? ভাবতেই মিতুর গলা শুকিয়ে গেল। সে আস্তে করে মুশফিকের দিকে তাকাল। মুশফিক তার দিকেই তাকিয়েছিল। সে মিতুকে তাকাতে দেখে বুক মুচড়ে উঠল। গোপন কথা, গোপন স্পর্শ কি মেয়েটা জেগেই অনুভব করেছে। আস্তে করে বলল, এই তুমি ঘুমোওনি? আশ্চর্য। মিতু মনে মনে নিজের গালে ঠাস করে একটা অপ্পর দিল। আর একটু এমন করে কাঁধে শুয়ে থাকত, চুপচাপ মুশফিকের নরম কথা, আদুরে চুম্বন অনুভব করত, তা না করে সে গরুর মতো বড় বড় চোখ করে তাকিয়ে ফেলেছে। তার চোখ খুব সুন্দর, সবাই উপমা দেয় হরিণের মতো চোখ, কিন্তু আজ তার মনে হচ্ছে এগুলো মোটেও হরিণের চোখ না, এগুলো গরুর মতো চোখ। নিজের প্রতি নিজের রাগে গা বিষিয়ে উঠল। বিয়ের পরে এই প্রথম মুশফিক মিতুর দিকে ভালোবাসার চুম্বন এঁকে দিয়েছে, আর সে কিনা এটা ভেস্তে দিল। যদিও তার লজ্জা লাগছে, হাত পায়ের তালুতে শিরশির করে উঠছে, তারপরও নিজেকে সামলানো যেত, কিন্তু মুশফিকের এমন হতবিহব্বল চেহারা দেখে তা আর সম্ভব না। এই মুহূর্তে মুশফিককে দেখে তার মনে হচ্ছে মুরগি চোর। কেমন হতবাক হয়ে বিস্ময় ভরা চোখে তাকিয়ে আছে।
মিতু বোকার মতো হাসার চেষ্টা করল ঠিকই, কিন্তু পেটের ভেতর গুড়গুড় করে উঠছে যে বাসায় গিয়ে কি হবে। লজ্জায় তার ইচ্ছা করছে বাস থেকে নেমে ঢাকা ফিরে যেতে। মুশফিক স্মার্টলি নিজেকে সামলে নেয়। মিতুর বোকা হাসির দিকে তাকিয়ে বলল, কি হলো? গাড়ির ঝাঁকি লেগে ঘুম ভেঙে গেল, রাস্তা এত খারাপ। মিতু মুখের সামনে হাত নিয়ে হাই তুলল, যেন সদ্য ঘুম ভেঙেছে। যে চোখ পিটপিট করে তাকালো, যথাযথ চেষ্টা করছে তাকে দেখে যেন বোঝা যায় মাত্র ঘুম থেকে উঠেছে। মুশফিক মিতুর মুখের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। মিতু এমন শিকারী দৃষ্টি দেখে নড়েচড়ে বসে। মুশফিক বলল, রাস্তা ভাঙ্গা না, মোড় ঘুরতে গিয়েই ঝাঁকি লেগেছে হয়তো। মিতু মাথা নেড়ে আবারও সিটে মাথা রাখে। মুশফিকের মুখাবয়ব গম্ভীর হয়। চুপচাপ গম্ভীরমুখ হয়ে বসে থাকে, মিতুর সাথে আর একটাও কথা বলে না। সেভাবে মিতু সত্যি কথাই বলেছে, ঘুমিয়েই ছিল। নিজের উপর সে যারপরনাই বিরক্ত। এত কন্ট্রোললেস সে। একটু বেশি এগিয়ে ফেলেছে। মিতু জেগে থাকলে নির্ঘাত খারাপ ভাবত। এমনি মেয়েটা তাকে খুব ভয় পায়, তার উপর আবার এত কাছে চলে আসলে দেখা যাবে কালকে সকালেই ঢাকা চলে যাবে। রাত 1:05 কুমিল্লা পদুয়ার বাজারে বাস থামে। রাতের খাবার খাওয়া আর প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্যই এই বিরতির সময় 30 মিনিট। মিতু আর মুশফিক নেমে আসে। মিতু হাত দিয়ে নাক চেপে ধরে। অনেকক্ষণ ধরেই বমিভাব হচ্ছিল। বাস বন্ধ করার ফলে ইঞ্জিন থেকে এক প্রকার গন্ধ এসে নাকে লাগে। মিতুর মনে হচ্ছে এত বিশ্রী গন্ধ সে আগে কখনো পায়নি। তার পেটের নাড়িভুড়ি বের হওয়ার মতো উল্টে পাল্টে যাচ্ছে। সে মুশফিকের পাশ দিয়ে দ্রুত হেঁটে সামনে গিয়ে গড়গড় করে বমি করে দেয়। মুশফিক মিতুকে ধরে। মেয়েটার কষ্টে তার নিজেরই খারাপ লাগছে। এই যে বমি করতে কি কষ্ট হচ্ছে। এক পর্যায়ে বমি করতে করতে মিতু দুর্বল হয়ে যায়। মুশফিক তার হাত ধরে সামনের দোকান থেকে পানির বোতল এনে চোখে মুখে পানি দিয়ে, কিছুটা পানি মাথায় দেয়, কিছুটা পানি খেতে দেয়। মুশফিক বলল, কিছু খাবে? মিতুর পেটে খুব খিদা আছে কিন্তু বমির ভয় বলল, না। মুশফিক সামনে তাকায়। হোটেল নূরজাহান। বেশ নামকরা হোটেল। হানিফ বাস এই হোটেলের সামনেই থামে। সে মিতুকে নিয়ে ভেতরে যায়। মিতু ওয়াশরুমে যায়। এই ফাঁকে সে হাত মুখ ধুয়ে নেয়, যতটুকু পারা যায় ফ্রেশ হয়। প্যান্ট থেকে মিতুর ছিটকে আসা বমি পরিষ্কার করে। বেরিয়ে এসে দেখে মিতু দাঁড়িয়ে আছে। সে বের হওয়ার পরে তার পায়ের দিকে তাকিয়ে বলল, আপনি পরিষ্কার করলেন কেন? আমিই পরিষ্কার করে দিতাম। কি? মিতু হাতের ইশারায় প্যান্ট দেখিয়ে বলল, ময়লা। মুশফিক বুঝতে পারল মিতু কিসের কথা বলছে। মেয়েটা খেয়াল করেছে। সে হেসে বলল, তোমাকে পরিষ্কার করতে হবে? আমিই পারি এসব। মিতু ফ্যাকাশে চোখে তার দিকে তাকিয়ে আছে। মুশফিক মিতুর কাছে যায়। মাথার চুল ক্লিপ ছেড়ে উস্কু খুস্কু হয়ে আছে। মিতুকে একটা চেয়ারে বসিয়ে মাথার চুলগুলো যতটা সম্ভব গুছিয়ে ক্লিপ দিয়ে আটকে দেয়। মিতু মুগ্ধ হয়ে মুশফিকের দিকে তাকিয়ে আছে। মানুষটা এত যত্নশীল। মুশফিক বলল, কি খাবে? পেট তো খালি। মিতু না করে। মুশফিক বলল, না খেলে আরো খারাপ লাগবে, আবার বমি হবে। মুশফিক বলল, কিছু হবে না, তুমি বসো। কি খাবে? ভাত? না অন্য কিছু? আচ্ছা। কিছুক্ষণ পরে মুশফিক ফিরে আসে। মিতুর হাতে দুটো ট্যাবলেট দিয়ে বলল, খেয়ে নাও। মিতু চুপচাপ খেয়ে নেয়। ওয়েটার তাদের খাবার দিয়ে যায়। কলিজা ভুনা, সবজি আর পরোটা। মিতু একটু খায়,
মুশফিক জোর করেও খাওয়াতে পারে না। মুশফিক খেয়ে কফি আনে। মিতু যে খেতে পারছে না এটা চুপচাপ দেখছে। মিতুকে বাসে উঠিয়ে সে নেমে যায়। নিরিবিলি বাসে মানুষ নেই বলতে গেলে, সবাই নিজ প্রয়োজনে নেমে পড়েছে। আস্তে আস্তে সবাই ফিরে আসে। কিছুক্ষণের মাঝে মুশফিকও ফিরে আসে, হাতে অনেকগুলো খাবার। মিতু দুর্বল কণ্ঠে বলল, এগুলো কি? চিপস, জুস, চকলেট, আচার। মিতু নাক সিটকে বলল, আমি কিছু খাবো না। মুশফিক হাসে। সিটে বসে বলল, আচ্ছা। মৃদু ঝাঁকুনি দিয়ে বাস আবার চলতে শুরু করে। মিতু আস্তে করে, সজ্ঞানে, স্বেচ্ছায় মুশফিকের কাঁধে মাথা রাখে। মুশফিকের হঠাৎ নিজেকে খুব পূর্ণ লাগে, সুখের আতশবাজি যেন চারদিকে ফুটে ওঠে। সে মিতুর হাতটা নিজের হাতের মুঠোয় পুরে নেয়। মিতু নর্মস্বরে বলল, আমার শুয়ে পড়তে ইচ্ছে করছে। শুয়ে পড়ো। মিতু মাথা তুলে বলল, কোথায়? মুশফিক নিজের কোল দেখিয়ে বলল, এখানে। মিতু সিট পর্যবেক্ষণ করে দেখে সিট বেশ বড়, অনায়াসে শুয়ে যেতে পারবে। মিতু পা মুড়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। মুশফিক মিতুর মাথায় হাত ভুলিয়ে দেয়। একটা হাত মিতুর হাত আঁকড়ে ধরে। মিতু অবাক হয়ে মুশফিকের দিকে তাকিয়ে থাকে। এই মুশফিক তার কাছে নতুন। সে বলল, তখন আমার ময়লা পরিষ্কার করতে আপনার ঘৃণা হল না? মুশফিক কিছুক্ষণ মিতুর দিকে তাকিয়ে থেকে বলল, ঘৃণা হবে কেন? হওয়াটাই তো স্বাভাবিক ছিল। তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী। আমরা দুজন একে অপরের সবচেয়ে বিশ্বস্ত মানুষ, যার কাছে নির্দ্বিধায় সবকিছু বলা যাবে, করা যাবে। একে অপরের বিন্দু পরিমাণ সমস্যা সূক্ষ্ম নজরে দেখতে হবে, যত্ন নিতে হবে। শুধুমাত্র আমি তোমার হাজবেন্ড বলে যে তুমি শুধু আমার সেবা করবে আর তোমার অসুস্থতায় আমি তোমার সেবা না করে নাক কুঁচকে দূরে সরে থাকব, তা কি করে হয়? আমি সবসময় তোমার যত্ন নেব। মিতুর বুকটা সুখে কেমন চিনচিন করে উঠে। মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া জানায় এত ভালো মনমানসিকতা সম্পন্ন জীবনসঙ্গী দেয়ার জন্য। মুশফিক মিতুর চোখে তার জন্য স্পষ্ট মুগ্ধতা দেখতে পায়। সে হাসকি স্বরে বলল, তাছাড়া ভালোবাসার মানুষের কোনো কিছুতেই ঘৃণা আসে না। মিতু ঠোঁট কামড়ে ধরে অপলক মুশফিকের দিকে তাকিয়ে থাকে। একটু পরে আস্তে করে বলল, আমি আপনার ভালোবাসার মানুষ? মুশফিক ঠোঁট টিপে হাসে। মিতুর নাকে টোকা দিয়ে বলল, এখনো হওনি, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি। মিতুর বলতে ইচ্ছে হল, তা ভালোবাসার মানুষই যদি না হলাম তাহলে কপালে চুমুটুমু দেয়ার কি দরকার ভাই? ভালোবেসেই না হয় এসব করো। কিন্তু এসব কি মুখে বলার সাহস মিতুর আছে? সে চুপ করে থাকে। মুশফিক তেঁতুলের আচার মিতুর মুখের সামনে ধরে। মিতু মাথা নাড়ে। মুশফিক বলল, খাও, ভালো লাগবে। মিতু চুপচাপ খায়। মুশফিক একে একে চিপস, জুস, চকলেট, আচার সব খাইয়ে দেয়। মিতু চুপচাপ শুয়ে থাকে। মুশফিকের গায়ের মিষ্টি আদুরে ঘ্রাণ তাকে অন্যরকম আবেশে জড়িয়ে রাখে। সে চোখ বন্ধ করে ঘুমিয়ে যায়। মিতু ঘুমানোর পরে মুশফিক তার মোবাইল ফোন দিয়ে ঘুমন্ত মিতুর কয়েকটা ছবি তুলে নেয়। মানুষের কথার শব্দে মিতুর ঘুম ভেঙে যায়। নিজেকে আবিষ্কার করে মুশফিকের কোলে। সে মুশফিকের কোলে সেই কখন শুয়েছে। মিতু মুশফিকের সাথে মিশে আছে। মুশফিক তার দিকে কেমন মিষ্টি চোখে তাকিয়ে আছে। মিতু জলদি উঠতে চায়। মুশফিক তাকে উঠতে সাহায্য করে বলল, এত তাড়া কিসের? আস্তে উঠো।
মিতু আস্তে করে বলল, ডাকেননি কেন? পা ব্যথা করছে না? মুশফিক হেসে বলল, না, ঠিক আছে। গাড়ি থেমে আছে। মিতু বাহিরের দিকে তাকিয়ে বলল, আমরা কি পৌঁছে গিয়েছি? না। তাহলে গাড়ি থেমেছে কেন? আমরা এখন খাগড়াছড়ি আছি। এটা খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা। এখানে একটা আর্মি চেকপোস্ট আছে। সামনে খুব আঁকাবাঁকা রাস্তা। রাতে গাড়ি চালানো রিস্ক, তাই সেনাবাহিনীরা রাতে এখানে আসা সব গাড়ি আটকে দেয়, ভোরের আলো ফুটলে ছেড়ে দেয়। ওহো আচ্ছা, আপনি কি এখানে আসেন? না, আমি আসি না, কিন্তু মাঝে মাঝে দরকার লাগলে আসতে হয়। কিছুদিন আগে একটা গের চালান হচ্ছিল, তখন এসেছিলাম। মিতু অবাক হয়ে বলল, তারপর? ধরে ফেলেছি। আচ্ছা। কিছুক্ষণ পরে ভোরের আলো ফুটে উঠে। বাস গাড়ি পাহাড়ের উপর উঠতে থাকে। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায় হেলে দুলে বাস উঠতে থাকে। মিতুর ভয় লাগে, সে মুশফিকের দিকে ভয় ভয় তাকায়। মুশফিক বলল, এটা আলুটিলা পাহাড়। এই পাহাড় উঠতে ২০ মিনিট লাগবে। ভয় লাগছে? ভয়ের কিছু নেই, আমি আছি তো। মিতু মুগ্ধ হয়ে বাহিরের দিকে তাকিয়ে থাকে। দূরে কি সুন্দর পাহাড়! সকালের সাদা কুয়াশা যেন পাহাড় আঁকড়ে ধরে রেখেছে। তার চোখে মুখে মুগ্ধতার রেশ। মুশফিক চুপচাপ মিতুর উচ্ছ্বাস দেখছে। মুশফিক হাত দিয়ে এটা সেটা মিতুকে দেখাচ্ছে, চিনাচ্ছে। কিছুক্ষণ পরেই তারা খাগড়াছড়ি শহরে চলে আসে। বাস থেকে নেমে সকালের ঠান্ডা বাতাসে গা মাখে। মুশফিক ব্যাগপত্র নিয়ে একটা গাড়িতে উঠে বসে। এখান থেকে আর্মি কটেজ অনেক দূরে। যাওয়ার পথের দৃশ্য মিতুকে মুগ্ধ করেই ক্ষান্ত হল না, বরং প্রকৃতির প্রেমে পড়তে বাধ্য করল। মুশফিক মিতুকে সব চিনিয়ে নিচ্ছে। যখন আর্মি কটেজে পৌঁছালো তখন সকাল 6:30 বাজে। মিতু গাড়ি থেকে নেমে কটেজের দিকে তাকায়। দূরে এমন আরও কটেজ আছে, দেখতে একই রকম। সেই জিজ্ঞাসার দৃষ্টি মেলে মুশফিকের দিকে তাকায়। মুশফিক মিতুর কানের কাছে মুখ নিয়ে বলল, মেজরের রাজ্যে স্বাগতম আমার প্রিয়তমা। এই বাড়ি তোমার। এই বাড়িতে আমি তোমার কাছে শুধু শান্তি চাই, আর ভালোবাসা। মিতুর মুখে হাসি ফুটে উঠে। মুশফিকের দিকে তাকিয়ে চোখ দিয়ে আশ্বস্ত করে। আস্তে ধীরে কটেজের ভেতরে যায়। নিচে বড় হলরুম, সোফা আর টিভির সংযোগে সাজানো। পাশে বড় কিচেন। অন্য পাশে দুটো রুম। মাঝখানে সিঁড়ি। মুশফিক ইশারা করে উপরে যেতে। মিতু সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। উপরে 3টা রুম, এক রুমের একপাশে বড় খোলা বারান্দা। এই রুমটায় মুশফিক থাকে। মিতুকে নিয়ে সেটায় যায়। মিতু রুমে ঢুকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। রুমটা দেখেই বোঝা যায়, ভীষণ রুচিশীল, মার্জিত, মানুষের পছন্দ খুবই অনন্য। মুশফিকের বাসায় যেমন সাদার সমারোহ, এখানেও তাই। সব সাদা। সে বারান্দায় আসে। তারপর মুখ দিয়ে বলল, ওয়াও, এত সুন্দর! মিতুর সামনে উঁচু উঁচু পাহাড়। সে চোখের পলক ফেলার ভাষা হারিয়ে ফেলে। কতক্ষণ দাঁড়িয়ে ছিল জানা নেই। পেছনে থেকে মুশফিক বলল, এখন থেকে প্রতিদিনই দেখতে পারবে। এখন আসো, গোসল কর। মিতু মুশফিকের দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নেয়। শুধুমাত্র তোয়ালে পরে এভাবে ঘুরছে কেন? ছি, মতলব কি? মেজরদের কি লজ্জা শরম থাকে না নাকি? মুশফিক বলল, যাও, আমার ডিউটি আছে। মিতুল। মিতু সামনে এগিয়ে আসে। আমাকে মিতুল বলেন কেন? আমার পছন্দ, ভালো লাগে, মিষ্টি লাগে।
মিতু হেসে রুমে যায়। লাগোয়া সুন্দর বাথরুমে ঢুকে আরেকবার মুগ্ধ হয়। দেয়াল ঘেঁষে বাথট্যাব, আর সামনে সুন্দর জানালা, সেই জানালা দিয়ে পাহাড় দেখা যায়। গোসল করতে করতে প্রকৃতি দেখা যাবে। মিতু জলদি গোসল করে বেরিয়ে আসে। রুমে কেউ নেই। মিতু মাথা মুছতে মুছতে নিচে আসে। মুশফিক নাস্তা বানাচ্ছে। ফ্রোজের পরোটা আর ডিম ভাজি। আরেক চুলায় আদা দেওয়া রং চা। মিতু কাছে গিয়ে দাঁড়ায়। মুশফিকের হাতের কাজ দেখে বোঝা যাচ্ছে মুশফিক রান্নাবান্নায় দক্ষ। মুশফিক বলল, ভালো লাগছে? মিতু হেসে বলল, হ্যাঁ। মুশফিক টেবিলে এনে নাস্তা রাখে। মিতুকে পরোটা দিয়ে সে শসা, টমেটো, গাজর আর 1 কাপ চা খায়। মিতু অবাক হয়ে বলল, আপনি এসব খেয়েই থাকবেন? হ্যাঁ। পরোটা খান না? খাই মাঝে মাঝে। গতকাল রাতে পরোটা খেলাম না, সেটা তো ওভার ছিল, তাই এখন সালাদ দিয়ে কাটাকাটি। মিতু এবার বুঝল এমন পাথরকোদা শক্ত শরীরের রহস্য কি। সে নাস্তা করে বিছানায় চলে আসে। নরম তুলতুলে বিছানা। মিতু শোয়ার পরেই আরামে চোখ বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পরে কপালে হাতের স্পর্শ পেয়ে মিতু চোখ খুলে তাকায়, কখন যে ঘুমিয়ে গিয়েছে বুঝেনি। মুশফিক ইউনিফর্ম পরে প্রস্তুত। মিতু আস্তে করে বলল, এই আপনাকে এত সুন্দর লাগছে কেন? মুশফিক মিতুর দিকে ঝুঁকে আসে। আমি তো মিতুর বর, তাই একটু আল্ট্রা লেভেলের সুন্দর। চলবে।